আচ্ছা, ডান্স অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে বাংলায় লিখে রাখো কারোর তোষামত করা বা কারোর কথায় নাচা। ডান্স অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে কারোর তোষামত করা বা কারোর কথায় নাচা। আগে এটা বাংলায় লিখে নাও, তারপর বলছি। লেখা হচ্ছে? আচ্ছা, ডান্স অ্যাটেন্ডেন্স মানে কি? ডান্স অ্যাটেন্ডেন্স মানে তোমাকে যখন কেউ কোনো কাজ করতে বলবে তখন তোমাকে যা করতে বলবে তুমি সব করার জন্য ইগার। যেমন ধরো যারা সার্ভেন্ট হয় মানে চাকর হয় তাদেরকে আমরা কি করি? নিজের কথাই নাচাই। আমি যেভাবে করতে বলবো সেইভাবেই করবে, এটাকে আমরা কি বলি? নিজের কথাই নাচাচ্ছে। সেটাকে আমরা ইংরেজিতে বলি ডান্স অ্যাটেন্ডেন্স। এবং যে ডান্স অ্যাটেন্ডেন্ট হয় সে কিন্তু নিজের ইচ্ছাতে করে, কেউ তাকে জোর করে না। ধরো আমরা এই কথাটা তো খুব ফেমাস যে নিজের কথাতে নাচাচ্ছে। কেউ কি এত বোকা হয় যে কারোর কথাই নাচে? কেউ হয় না। যে নাচে সে নিজের ইচ্ছাতেই নাচছে। তাই ডান্স অ্যাটেন্ডেন্স মানে আমি নিজের ইচ্ছেতে কারোর কথাই নাচছি। বোঝা গেছে? এই যে দেখবে সেই এই সিনেমাটার নাম কি ছিল জানো? চুপ চুপকে। সেখানে সেখানে কি বলে জানো, এই লোকটার নাম কি? রাজপাল যাদব। সে কিন্তু প্রত্যেকটা টাস্কে ভলেন্টিয়ারলি বলছিল যে मैं मेरे को सब आता है, मैं एक्सपर्ट हूँ। তার মানে কি? তার মানে কি সে নিজের ইচ্ছেতে করতে চাইছে, সে নিজের ইচ্ছেতে সার্ভেন্টের কাজ করতে যাচ্ছে। ওটাকে বলে ডান্স অ্যাটেন্ডেন্স। আবার ডান্স অ্যাটেন্ডেন্সকে আমরা কি বলি বলো তো? এই তোষামত ওয়ার্ডটা মানে বোঝো? হ্যাঁ, তোষামতকে বাংলায়, সোজা বাংলায় বলে হচ্ছে তেল লাগানো। শুনেছো তেল লাগানো শব্দটা? মানে কি, ম্যাডাম আপনি খুব ভালো, ম্যাডাম আপনার থেকে ভালো টিচার পৃথিবীতে হয় না। তারপর বলবে পড়া করে আসি। কেন কেন কেন? কারণ এটা বললে ম্যাডাম তো ইমপ্রেস হয়ে গেল, তারপর আমি আমার কাজের কথাটা বলবো। এটাকে বলে তোষামত করা। ঠিক আছে? আবার আবার এখন তো ভিডিও হচ্ছে, এটা বলা যাবে না। এই যে চটি চাটা পাবলিক কি করে ওরা? ওরা হচ্ছে ডান্স অ্যাটেন্ডেন্স। মানে কি, কাউকে সবসময় বা দেখবে নেতাদের চারিপাশে দেখবে প্রচুর চেলা চামুন্ডা থাকে, যা বলবে তাই করবে। ওদেরকেও কি বলি আমরা? ডান্স অ্যাটেন্ডেন্স। ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট। ডায়েড ইন হারনেস বাংলায় লিখে রাখো কর্মরত অবস্থায় মারা যাওয়া। ডায়েড ইন হারনেস। ডায়েড ইন হারনেস মানে হচ্ছে, ইংরেজিটা লিখতে হবে না, শুধু বাংলাটুকু লিখে রাখো। পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। কর্মরত অবস্থায় মারা যাওয়া। ডায়েড ইন হারনেস মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া। লিখেছো? এবার হারনেস মানে কি বলতো? গলার মধ্যে দড়ি লাগানো থাকে। কোনো ঘোড়ার গাড়ি দেখেছো? ঘোড়ার গাড়িতে হচ্ছে তোমার ঘোড়ার গায়ে দড়ি লাগানো থাকে। গরুর গাড়িতে গরুর গলাতে দড়ি লাগানো থাকে। আবার দেখবে বানজি জাম্পিং, শুনেছো এই টার্মটা? যেখানে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেখানে একটা দড়ি লাগানো থাকে না? ওইটাকে বলে হচ্ছে হারনেস। এবার ধরো একটা গরু গাড়ি টানতে টানতে মরে গেল, তার মানে কি সে কাজ করতে করতে মারা গেল, তাই না? যতদিন না গরুটা বা ঘোড়াটা যতদিন না মারা যাচ্ছে ততদিন কি ওর কাজের থেকে রেহাই আছে? তাহলে কি ও কাজ কর্মরত অবস্থায় মারা গেল। ডায়েড ইন হারনেস মানে হচ্ছে গলার মধ্যে যতক্ষণ তোমার দড়ি পরানো থাকবে ততক্ষণে তুমি কাজ করবে। তাই মানে কি? বোঝা গেছে? বা ধরো আর্মি অফিসাররা যখন শহীদ হন তখন কি ওনারা কর্মরত অবস্থায় মারা যান। বোঝা গেছে? চলো, এখানে কি লেখা আছে দেখো, ডায়েড ওয়াইল ওয়ার্কিং মানে কি কাজ করার সময় মারা যাওয়া। না না, জব, এনি ওয়ার্ক। ডায়েড ইন, এগুলো তো ইডিয়াম। আমরা দেখবে প্রবাদ কেন ইউজ করি? প্রবাদ ধরো আমি বললাম নাচতে না জানলে উঠোন বাঁকা। এবার তুমি এক্স্যাক্টলি নাচ করার কথা বলছি। আমি নাচ করা, আমি সমস্ত সিচুয়েশনে সেটাকে অ্যাপ্লাই করতে পারি। ইডিয়ামটার অরিজিন হচ্ছে ওইখান থেকে, যেখানে ঘোড়ার গলাতে বা গরুর গলাতে হচ্ছে দড়ি লাগানো থাকে এবং সে যতদিন না মারা যাবে তাকে কাজ করতে হবে। তাই মানে কি সে কাজ করতে করতে মারা গেল। এবার আমরাও তো কাজ করতে করতে মারা যেতে পারি। কত লোক হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে, কত উপরে বিল্ডিং এ উঠে কোমরে দড়ি বেঁধে কাজ করে না? এবার সে কাজ করতে করতে মরে গেল। বা ধরো আর্মি অফিসার, তারা তো কর্মরত অবস্থায় বেশিরভাগ লোক মারা যান। যদি ধরো কোনো যুদ্ধে টুদ্ধে যান, তাহলে কি তারা কাজ করতে করতে মারা গেল, সেটাকে আমি প্রবাদটাকে ওখানে অ্যাপ্লাই করে দিলাম। বুঝা গেছে? আমি শুধু অরিজিনটা বললাম যাতে তোমার মনে রাখতে সুবিধা হয় যে কেন ডায়েড ইন হারনেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। জানতে তো হবে যে প্রত্যেকটা কথার কোথাও না কোথাও থেকে তো উদ্ভব হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, ডিগ আপ ডার্ট মানে হচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে। এক্স্যাক্ট এটাই।
এর মানে কি, তুমি কারোর সম্বন্ধে হয়তো ছোটখাটো কোনো ইনফরমেশন বের করছিলে, কিন্তু করতে করতে তার কোনো গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। ডিগ আপ ডার্ট অন সামওয়ান মানে হচ্ছে কারোর গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়া। ডিগ আপ ডার্ট মানে হচ্ছে কারোর সম্বন্ধে গোপন কোনো তথ্য ফাঁস হয়ে যাওয়া। করে দেওয়া যাওয়া একই ব্যাপার মোরলেস, বাংলায় তো কোথাও আসবে না, তোমার বোঝার সুবিধার্থে এগুলো বলা। আচ্ছা, ডিগ আপ ডার্ট অন সামওয়ান কেন এরকম, কেন তুমি তা কারোর ব্যাপারে, ধরো তুমি আমার ব্যাপারে কোনো ইনফরমেশন বের করছো, করতে করতে জানলে ম্যাডাম তো এতদিন খুব বড় বড় কথা বলেছে, এই করেছে ওই করেছে, ম্যাডাম মাধ্যমিকে ফেল করেছে, তাহলে কি আমার সম্বন্ধে একটা গোপন রহস্য ফাঁস হলো। কেঁচো খুঁড়তে কেউটে মানে কি, আমি অল্প কিছু বের করার চেষ্টা করছি, করতে করতে একটা বিশাল বড় ব্যাপার বেরিয়ে এলো, তাই না? এটাকে বলে ডিগ আপ ডার্ট অন সামওয়ান। ডার্ট মানে কি বলতো? এই ডার্ট মানে কি? ডার্টি মানে কি? নোংরা। তাহলে ডার্ট মানে হচ্ছে নোংরা, কারোর নামে নোংরা খোদা মানে কি, তার সম্বন্ধে খারাপ কথা আমি বের করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, ডার্ট মানে মাটিও হয়, কিন্তু ইন জেনারেলি ডার্ট বলতে আমরা নোংরাই বোঝাই। এক্সাম্পল দেব, এক্সাম্পল একটু ভাবতে দাও, একটু ভেবে নি, এটা পড়াতে থাকি, আমার মাথায় আসে আমি বলে দেবো। ডিগ আপ ডার্ট অন সামওয়ান, তোমরা স্কুলে এগুলো সবাই করেছো, এখন এগুলো বলা যাবে না, ভিডিও চলছে, পরে বলবো, ক্লাস শেষ হয়ে যায় তারপর, ঠিক আছে? ক্লাসের শেষে বলবো, ভিডিও চলাকালীন আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাই না। আচ্ছা, ডজ আ বুলেট, ডজ আ বুলেট তোমরা আগেও পড়েছো, কি বলো তো? ক্লোজ শেভ, আগের দিন পড়ালাম, তার মানে কি অল্পের জন্য বেঁচে যাওয়া। ডজ আ বুলেট মানে কি, তুমি কোনো বুলেট লাগার হাত থেকে বেঁচে গেছো, বাংলায় বলে কানের পাশ দিয়ে গুলি চলে গেল, তার মানে কি কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। ডজ আ বুলেট মানে হচ্ছে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। দেখো এই লোকটার মাথাতেই গুলিটা লাগতো, কিন্তু সে ঘাটটা ঘুরিয়ে নিল, তাহলে কি হলো? সে বুলেটটাকে থেকে বেঁচে গেল, তার মানে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, ঠিক আছে? ডজ আ বুলেট। এটা তো হাসি কেন পাচ্ছে? টু অ্যাভয়েড আ সিচুয়েশন ন্যারোলি মানে কি অল্পের জন্য বেঁচে যাওয়া। সংকীর্ণ গ্যাপ ছিল, আমি এখানে দাঁড়িয়ে আছি, গুলিটা আমার কানের পাশ দিয়ে চলে গেল, মানে খুব ক্লোজলি গেল, আমি একটুর জন্য বেঁচে গেলাম। হ্যাঁ, ট্রাম্প। আচ্ছা, এইটা খুব ভালো, ডগ ইট ডগ, তাই মানে কি নির্মম প্রতিযোগিতাকে, লিখে রাখো বাংলাটা, তারপর বোঝাচ্ছি যে এর মানে কোথা থেকে এসেছে। হ্যাঁ, মানে কি নিষ্ঠুর, নির্মম। রুথলেস মানে কি নির্মম, তাই না? নির্মম বা নিষ্ঠুর। তোমরা সেই MMA ফাইট দেখেছো? MMA ফাইট মানে মিক্স মার্শাল আর্টের যে ফাইট গুলো হয়, যেগুলো একটা রিং এর মধ্যে হচ্ছে তোমার, এই যে তোমরা ওই সিনেমাটা আছে না, ওই যে সুলতান সিনেমা দেখেছো সালমান খানের, সেখানে যে ও রিং এর মধ্যে ফাইট করে, খুব মারধর খায়। তারপর তোমরা সেই WWE দেখেছো ছোটবেলা, সবাই দেখেছো, যেখানে কি হয় একটা রিং এর মধ্যে প্রচন্ড নির্মম ভাবে মারামারি করে, কেউ কাউকে মার্সি করে না, ওটাকে ইংরেজিতে বলে ডগ ইট ডগ। এবার এটা এসেছে কোথা থেকে? এটা অন্য একটা প্রবাদ ছিল, কি বলতো প্রবাদটা? আর ডগ ডাজ, এটা শোনো, এটা বেশ খুব ইন্টারেস্টিং। আগে এটা অরিজিনাল প্রবাদ ছিল হচ্ছে, আর ডগ ডাজ নট ইট আ ডগ মানে কি একটা কুকুর কখনো অন্য কুকুরকে খায় না, তাই মানে কি কোনো, ধরো কুকুরদের মধ্যেও এইটুকুনি সেন্স আছে যে নিজের প্রজাতির কাউকে সে খাবে না, বা যেমন মানুষ কি করে, মানুষের মধ্যে কিন্তু ক্যানিবালিজম আছে, তার মানে কি মানুষ মানুষের মাংস খায়, ঠিক আছে? নাগাল্যান্ড বা বিভিন্ন নর্থ ইস্টার্ন কান্ট্রি মানে সিটিজ গুলোতে, স্টেট গুলোতে এরকম প্র্যাকটিস আছে, এরকম মনে করা হয়। এমনি আদিবাসীদের মধ্যেও কিন্তু ক্যানিবালিজম দেখতে পাওয়া যায়, কিন্তু এরকম মনে করা হয় যে কখনো কুকুরদের মধ্যেও এইটুকুনি ভদ্রতা রয়েছে যে কুকুররা কখনো নিজের প্রজাতির মাংস খাবে না। কিন্তু আমরা মানুষরা কি অন্য কোনো মানুষকে মার্সি করি? কেউ করে কি? কেউ কাউকে মার্সি করে না। আমার যখন কোনো কিছু চাই, আমি তোমাকে খুন করে হলেও সেই জিনিসটা নেব, তাই তো? এত খুন দাঙ্গা হাঙ্গামা কেন হচ্ছে? কেন মানুষের মধ্যে এইটুকুনি বেসিক সেন্সও নেই যে আমি আমার প্রজাতির কাউকে মেরে ফেলছি, যেখানে কুকুর অব্দি একটা নিজের প্রজাতির কাউকে মেরে ফেলছে না। কোনো দেখছো একটা সিংহ অন্য সিংহকে মেরে ফেলছে, ঠিক আছে? কিন্তু ইন জেনারেলি এরকম হয় না। এটা অরিজিনাল প্রবাদ হচ্ছে যে কখনো কেউ নিজের কমিউনিটির কাউকে মেরে ফেলে না, কিন্তু মানুষের মধ্যে এইটুকুনি ভদ্রতাও নেই
যে তারা নিজের কমিউনিটির লোককে ছেড়ে দেবে। তো সেখান থেকে প্রবাদটাকে চেঞ্জ করে কি করেছে, ডগ ইট ডগ, মানে কি কুকুরও এখন নিজের প্রজাতির লোককে ছেড়ে দেয় না, যেমন আমরা ছাড়ি না কেউ কাউকে। যদি আমার কিছু চাই তোমাকে আমি খুন করে হলেও সেটা নেব, আমি করব না, মানে বলছি, বোঝা গেছে? এটা ভালো। ডগ ইন মেঞ্জার, মেঞ্জার মানে জানো এটা কিন্তু ম্যানেজার নয়, ম্যাঙ্গার নয়, হ্যাঁ উচ্চারণ হচ্ছে মেঞ্জার। মেঞ্জার মানে কি বলো তো, তোমরা গোয়াল ঘর দেখেছো? হ্যাঁ, গোয়াল ঘরের মধ্যে দেখবে একটা মাটির পাত্র হয় যার মধ্যে গরুকে হচ্ছে খড় খেতে দেয়, ওই পাত্রটা দেখেছো? হ্যাঁ, ওই পাত্রটাকে বলে হচ্ছে মেঞ্জার। লিখেছো? আগে লিখে না। সেলফিশ মানে কি, স্বার্থপর ব্যক্তি। এবার বোঝো ডগ ইন মেঞ্জার কোথা থেকে এসেছে, এটা ভালো। আচ্ছা, এবার দেখো একটা কুকুর কি খড় খায়? হ্যাঁ, এবার একটা কুকুর, শোনো লেখো, कर लो पहले ये सब कर लो, আগে লিখ। এটা না, এখানে সেলফিশ লেখা আছে না, সেলফিশ মানে যে স্বার্থপর ব্যক্তি, এটুকুনি লিখে নাও, তারপর বোঝাচ্ছি। এটা আরো একটা মানে লেখাবো, আগে লিখে নাও, স্বার্থপরটা লিখে নাও, তারপর লেখাচ্ছি। কি দেখছো ফোনে? ফোন রাখো না, গুগল ট্রান্সলেট দেখতে হবে না। তাহলে আমি কি করতে আছি? তুমি আমাকে পয়সা কেন দিচ্ছ? আমি কি চেহারা দেখাতে এখানে এসেছি? তুমি কি বলছো আমার যোগ্যতা নেই? হ্যাঁ, তা আমাকে জিজ্ঞাসা করো, আমি এখানে কি মুখ দেখাতে এসেছি? আচ্ছা দেখো, ডগ ইন মেঞ্জার। আচ্ছা এবার শোনো গল্পটা কিরকম। হ্যাঁ, এটা হচ্ছে ইসপের গল্প, তোমরা ছোটবেলা পড়েছো? হ্যাঁ, সেই ইসপের গল্প থেকে এসেছে। একটা কুকুর কি করে, কুকুর হচ্ছে গোয়াল ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ওর সামনে এরকম খড়ের আটি রাখা আছে। এবার ওকে খড় খেতে পারবে? খড় কি ওর খাওয়া? ডেফিনেটলি না, ও খড় খাবে না। এবং কি করবে, ও গোয়ালের মধ্যে বসে থাকবে এবং গরু আসছে, বাছুর আসছে, তাদেরকেও খড় খেতে দিচ্ছে না। তাই মানে কি, সে সেলফিশ, সে নিজে পারছে না তো অন্য কেউ করতে দেবে না। ডগ ইন মেঞ্জার মানে হচ্ছে গরুর গোয়ালের মধ্যে একটা কুকুর ঢুকে পড়ছে, যে তাকে আর খড় খেতে দিচ্ছে না। এবার এরকম লোক তুমি জীবনে দেখোনি, যে নিজে তো মজা করবে না, তোমাকেও করতে দেবে না। দেখেছো তো এরকম ব্যক্তি, যে নিজেও কিছু করছে না, যে নিজেও সাকসেসফুল হবে না, তোমাকেও সাকসেসফুল হতে দেবে না। ঠিক, তাদেরকে বলে হচ্ছে ডগ ইন মেঞ্জার। এরকম লোককে আমরা কি বলি? সেলফিশ বলি। কেন? সে নিজেরও ভালো হচ্ছে না, বা নিজের ভালো করে নেবে, তো তোমার ভালো কোনোদিনও হতে দেবে না। ঠিক, তাকে বলে ডগ ইন মেঞ্জার। এবার এর আরো একটা আসে, এটাও লিখে রাখো। আ পারসন হু doesn't let others have fun, এটাও পরীক্ষায় আসে। বলছে a person who does not let others have fun মানে কি, যে নিজেও আনন্দ করে না এবং সে অন্যকেও আনন্দ করতে দেয় না। এটার একটা এক্সাম্পল আমি দিতে পারবো। বিয়ে বাড়িতে গেছো কখনো? সবাই গেছো, নিজের রিলেটিভের বিয়ে। হ্যাঁ, দেবে ওখানে এমন একটা হচ্ছে পিসি থাকে বা পিসো থাকে, সব সময় মুখ ফুলিয়ে বসে থাকে। ও কোনো কারণ নেই, কিন্তু সব ভালো চলছে, বাট ওরা কোনোদিনও স্যাটিসফাই হবে না। দেখেছো এরকম লোক? তোমরা হয়তো দেখোনি, না আমি তো দেখেছি। হ্যাঁ, ওদেরকে বলে ডগ ইন মেঞ্জার। কেন? ওরা নিজেরা কিন্তু কিচ্ছু মজা করবে না, সুন্দর বা খাওয়া দাওয়ার খেয়ে নেবে, সব করে ফেললো। হ্যাঁ, তারপরে বলবে খাবারটা ভালো হয়নি, কি সব ফালতু খরচা, কি দরকার আছে। তার মানে কেউ নিজেও করছে না, আবার তুমি যদি কোনো মজা করো তোমাকেও করতে দেবে না। তুমি যদি নাচ গান করো, ও কিন্তু নিজেও করবে না, তুমি যদি করো তোমারটাও ভালো লাগবে না। তাদেরকে আমরা কি বলি? ডগ ইন মেঞ্জার। বলো। হ্যাঁ, ওয়েট ব্ল্যাঙ্কেট, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, আগে আমি তোমাদেরকে একটা ইডিয়াম পড়েছি না, ওয়েট ব্ল্যাঙ্কেট, এর মানেও তাই। ওয়েট ব্ল্যাঙ্কেট মানে এক্সাক্ট সেলফিশ পারসন। কেন? ব্ল্যাঙ্কেটের কাজ কি? আমাদেরকে ওয়ার্ম ফিল করানো, কমফর্ট দেওয়া। এবার ব্ল্যাঙ্কেটটাকে আমি ভিজিয়ে দিলাম, আর কি তোমাকে কমফর্ট দেবে সেটা? হ্যাঁ, তাই মানে কি তোমার মজাটা খারাপ করে দিল। এটা হচ্ছে ওয়েট ব্ল্যাঙ্কেট। তাদেরকে বলে যে হচ্ছে তোমার কোনো ভালো সিচুয়েশনের মধ্যে সবসময় একটা ফালতু কথা বলে। তুমি বসে বসে তুমি এক সপ্তাহ ধরে কোনো ভালো খাবার খাওনি, হ্যাঁ, তারপর তোমাকে আজকে বিরিয়ানি খেতে দেওয়া হয়েছে, বন্ধু এসে তোমাকে বলছে বিরিয়ানি খাস না ভাই, শরীরের জন্য মোটেও ভালো না ভাই। তার মানে কি তাদেরকে বলবো ওয়েট ব্ল্যাঙ্কেট। কি করলো? তুমি এত আনন্দ করে বিরিয়ানি খেতে বসেছো এক সপ্তাহ কষ্ট করার পর, এবার এসে তোমাকে জ্ঞান দিচ্ছে যে খাস না।
তাদেরকে আমরা কি বলবো? ওয়েট প্ল্যাঙ্কটন। বোঝা গেছে? তারপরে দেখো ডংকিজ ইয়ার্স, এটা আগে একটা অন্য ওয়ার্ডের মানে বোঝো। তোমরা এই ওয়ার্ডটা কখনো শুনেছো? পান। হ্যাঁ, পান মানে কিন্তু খাওয়ার পান নয়। হ্যাঁ, এটা কোন পান? এই পানের মানে হচ্ছে ডাবল মিনিং কথাবার্তা, মানে একটাই সেন্টেন্সে দুটো মানে থাকবে, সেগুলোকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে পান। ঠিক আছে? পান বলতে বুঝতে পেরেছো কি? যেখানে একটাই সেন্টেন্সের অনেকগুলো মানে থাকবে। একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এগুলো হচ্ছে পিজি, হচ্ছে তোমার কি বলে জানো? ড্যাড জোক শুনেছো? মানে বাবারা যে সমস্ত জোকস বলে, খুবই ফানি জোক। শোনো, একটা এক্সাম্পল দিই। বলছে ওয়াই দ্য ম্যাথ বুক ইজ সো স্যাড। কোয়েশ্চেন করলো, এটা দেখো খুব ফানি। বলছে ওয়াই দ্য ম্যাথ বুক ইজ সো স্যাড, এর মানে কি? ম্যাথ বুকটা তো স্যাড কেন আছে? এর আনসার দেখবা কি হয়? কেউ দিতে পারবা? এই জোকসটা খুবই ফেমাস। বিকজ, হ্যাঁ না দাঁড়াও, বিকজ ইট হ্যাজ টু টু মেনি প্রবলেমস। এবার জোকসটা তোমরা বুঝতে পারলে কিনা জানি না। বলছে ম্যাথ বুকের জীবনে এত সমস্যা কেন, এত স্যাড কেন? বলছে ইট হ্যাজ টু মেনি প্রবলেমস। এবার কি, ম্যাথ বুকের লাইফে অনেক প্রবলেমস রয়েছে তাই জন্য স্যাড। আবার অঙ্ককে প্রবলেমস বলে না, তাহলে একই শব্দে দুটো মানে হলো। আরেকটা ফানি বলি, তোমাদেরই মজা। বললাম না, ইডিয়ামটাই শুধু মজা করে পড়া যায়। আরেকটা হ্যাঁ দেখো, ওয়াই, আমি যদি স্কেলেটন বানান ভুল লিখে কেউ কিছু মনে করো না। হ্যাঁ, ঠিক লিখেছি। ওয়াই দ্য স্কেলেটন বলছে ওয়াই টু স্কেলেটনস ডু নট ফাইট, মানে কি? দুটো কঙ্কাল কেন কখনো মারামারি করে না? কেন করে না? এর আনসার দেখবা, ইট হ্যাজ নো গাটস। এর মানে কি? এর মানে হচ্ছে তার কোনো সাহসই নেই, এটা একটা মানে। এই গাটস এর মানে হচ্ছে একটা সাহস, আর একটা যে গাটস মানে হচ্ছে অন্ত্র মানে নারী ভুটি। যদি তোমার নারী ভুটি না থাকে, তোমার যদি লাইফই না থাকে, তাহলে তুমি ফাইট করবা কি করে? এটা একটা মানে হলো। আর বলতে স্কেলেটনের গাটস নেই, গাটস মানে হচ্ছে সাহস নেই। তার পান মানে কি? যেই শব্দে দুটো মানে থাকে। বোঝা গেছে পান কি জিনিস? এবার দেখো ডংকিজ ইয়ার্স। হ্যাঁ, এই ইয়ার বলতে এই ইয়ারও হয় না? হ্যাঁ, একই উচ্চারণ তো, ঠিক। এবার যদি আমি ডংকিজ ইয়ার্স বলি, দেখো তো ডংকির ইয়ার প্রচুর লম্বা লম্বা না? তাই ডংকিজ ইয়ার্সটাকে চেঞ্জ করে কি বানিয়ে দিয়েছে? ডংকিজ ইয়ার্স। এবং এই ইয়ার মানে কি? বছর, সময়। ডংকিজ ইয়ার্স মানে হচ্ছে আ ভেরি লং টাইম। বোঝা গেছে কোথা থেকে এসেছে? এই ডংকিজ ইয়ার্সটাকে চেঞ্জ করে বছরের ইয়ার বানিয়ে দিয়েছে। এবং এটা একটা পান যার মানে হচ্ছে আ ভেরি লং টাইম। এত না জানলেও হয়, কিন্তু আমি চেষ্টা করছি যাতে তোমাদেরকে কম মুখস্থ করতে হয়। কেন এগুলো শেখানোর মানে কি কেন বলো তো? আগের বছর ক্লার্কশিপে না এক ধরনের নতুন প্রশ্ন এসেছিল, সেটা কি বলো তো? ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে কি? মেটাফর, সিমিলি, অ্যান্টিথেসিস, এগুলো নতুন জিনিস। আর তার মধ্যে রয়েছে একটা ওয়ার্ড পান, এটাও পড়তে হবে পরে। তো এখন থেকে অল্প অল্প করে পড়লে কি হবে, তখন গিয়ে এগুলো নতুন লাগবে না। তোমরা কি কেউ ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছো? তুমি একা? আর যারা অনার্সে পড়েছে তারা এগুলো পড়েছে, ফিগার অফ স্পিচ। আচ্ছা, এবার দেখো এটা ভালো। ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দে হ্যাচ। বলছে মুরগি ডিম পাড়ার আগে চিকেন কাউন্ট করার দরকার নেই। তার মানে কি? এটাকে বাংলায় বলে গাছে কাঁঠাল গোপে তেল। এখনো কাঁঠাল হয়নি, আমি গোপে তেল লাগাচ্ছি, কটা গাছ থেকে পারবো। তাই মানে কি? কোনো ঘটনা ঘটেইনি, আমি এখনো চাকরি পাইনি, আমি ভাবছি কোন গাড়িটা কিনবো, কোন বাড়িটা কিনবো, কোন মেয়ের সাথে বিয়ে করব, তাই না? বা কোন ছেলের সাথে বিয়ে করব। এটাকে ইংরেজিতে কি বলে? ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন বিফোর দে হ্যাচ। হ্যাচ মানে কি বলতো? ডিম পাড়া। বোঝা গেছে? ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন বিফোর দে হ্যাচ মানে হচ্ছে একই ব্যাপার।
আমার বাংলা খুবই ভালো, এটা আমি আগে 500 বার বলে ফেলেছি। হ্যাঁ প্লিজ আমাকে বাংলাতে একটু পার্ডন করো, মানে এরকম নয় যে আমি এটা গর্ব করে বলতে, আমি খুবই দুঃখিত। কেন আমার বাংলা খারাপ? মানে বহু বছর বাংলা কিছু পড়িনি, না কোনো কিছু দেখেছি, এটাই হচ্ছে কারণ আমার বাংলাটা একটু খারাপ। প্লিজ পার্ডন মি, আমাকে অনেক কষ্ট করে বাংলা আমি ম্যানেজ করছি, ঠিক আছে? এর মানে হচ্ছে কোনো ঘটনা ঘটার আগে সেই ঘটনা নিয়ে কোনো প্ল্যান করা উচিত নয়। বলতে ডোন্ট মেক প্ল্যানস বেসড অন দ্য ইভেন্টস দ্যাট ইয়েট নট হ্যাপেন, মানে যেই ঘটনাটা ঘটেইনি তার উপর তুমি বেস করে 1000টা প্ল্যান বানাচ্ছ। তাই মানে কি আমি চাকরি পাইনি, আমি ভাবছি আমি থার কিনবো নাকি বুলেরো কিনবো, এর কোনো মানে হয়? কোনো মানে হয় না। আগে চাকরিটা পাও, তারপর না তুমি ডিসিশন নেবে যে কোন গাড়িটা কিনবে। কি হলো? আমি কি এখানে নেই? আমার সম্বন্ধে জিজ্ঞাসা করছো কি? ও ম্যাম বাংলায় খারাপ কেন? আমার বাংলায় খারাপ হওয়ার কারণ হচ্ছে আমি ক্লাস 11-এর পর থেকে বাংলা কিচ্ছু পড়িনি, এবং যেহেতু আমি ইংরেজি নিয়েই পড়াশোনা করেছি এবং আমি ইংরেজিতে ভালো হতে চাই। দেখো, ইংরেজি পড়তে জানা আর ইংরেজি বলতে জানা আকাশ পাতাল তফাৎ আছে, এবং বলতে জানার জন্য তো তোমাকে ভাষাটার সাথে অ্যাকোয়েন্টেড হতে হবে। এবার আমরা কি কেউ ইংরেজিতে কথা বলি? বলি না, তাহলে আমি শিখবো কি করে? আর স্পোকেন ইংলিশ হচ্ছে সবচেয়ে বড় বুলশিট, কোনোদিনও কেউ ওখানে গিয়ে ইংরেজি শেখে না। তাই আমি কি পন্থা অবলম্বন করি? যে সমস্ত কন্টেন্ট আমি কনজিউম করি, ধরো তোমরাও সিনেমা দেখো, আমিও সিনেমা দেখি, আমি বাংলা হিন্দি কিছু দেখি না, আমি কনসিয়াসলি ইংরেজি দেখি। তাতে কি হয়েছে? আমি ইংরেজি বলা শিখে গেছি। তো এর জন্য আমার বাংলাটা খারাপ হয়ে গেছে, আর কোনো কারণ নেই। তারপরে গিয়েছে দেখো, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এর মানে হচ্ছে এক জায়গাতে নিজের সমস্ত টাকা লাগিয়ে দেওয়া উচিত নয়। এর মানে কি? আমি ধরো আমার কাছে 15 লাখ টাকা পুঁজি আছে, ঠিক আছে? এবার আমি গুণধর ব্যক্তি, একটা ব্যবসার মধ্যে 15 লাখ টাকা লাগিয়ে দিলাম। এবার কি হবে? যদি আমার লস হয় তাহলে আমি কি হবে? আমি কি হব? সর্বশান্ত, আমি নিঃস্ব। তাই জন্য বলা হয় যে কোথাও নিজের সর্বস্ব টাকা লাগিয়ে দেওয়া উচিত নয়। ডোন্ট পুট ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ধরো আমার হচ্ছে খামারে, খামারি তো বলে, হ্যাঁ, যেখানে মুরগি ডিম পারে, ঠিক দেখছো? আমার খামারে একটা মুরগি, হয়তো একটা না, অনেকগুলো মুরগিতে 50টা ডিম পেরেছে। এবার আমি গুণধর ব্যক্তি, আমি একটাই বাস্কেটের মধ্যে 50টা ডিম নিয়ে হাঁটা শুরু করলাম। এবার আমি পড়ে গেলাম, কি হলো? সবগুলো ডিম ফুটে গেল। এবার যদি আমি একটাতে 10টা, একটাতে 10টা, একটাতে 10টা যদি নিতাম, তাহলে কি হতো? আমি একবার পড়লে 10টাই নষ্ট, তো বাকি 40টা তো বেঁচে গেল। তাই জন্য বলা হয় একটাই বাস্কেটের মধ্যে সমস্ত কিছু দেওয়া উচিত নয়, ঠিক আছে? এটা লাইফেও অ্যাপ্লিকেবল হয়। একটা মানুষের জন্য সবাইকে ছেড়ে দিতে হয় না, সেই মানুষ ছেড়ে গেলে তুমি গল্প তোমার হয়ে যাবে। বুঝতে পারলা? মানে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, এটাও সেম মিনিং। না হলে তোমার পড়াশোনাও যাবে। কেন? সেই মানুষটা যদি কোনো ক্রমে তোমাকে ছেড়ে চলে গেল, তোমার তো সর্বস্ব শেষ। না তোমার পড়াশোনা থাকলো, না ফ্যামিলির লোক থাকলো, না তোমার বন্ধু বান্ধব থাকলো, তুমি একা হয়ে গেলে। কেউ তো আর তোমাকে তখন পাত্তা দেবে না। তখন তোমার কাছে কি অপশন? এবার আমাকে মৃত্যু বরণ করতে হবে। বোঝা গেছে? এর মানে হচ্ছে ডোন্ট পুট অল ইউর রিসোর্সেস ইন ওয়ান প্লেস। রিসোর্স মানে কি বলতো? অর্থ, পুঁজি। সমস্ত পুঁজিকে এক জায়গায় লাগানো উচিত নয়। তারপরে দেখো, ডাউন ইন দ্য ডাম্পস মানে হচ্ছে মেরা তো ইতনা লাইফ খারাপ হয়ে গেয়া। এর মানে কি? এর মানে হচ্ছে বিষণ্ণ বা অবসন্ন, বা আর জানি না। বিষণ্ণ মানে কি? হ্যাঁ, মন খারাপ, মন খারাপ। ডাউন ইন দ্য ডাম্পস মানে কি বলতো? ডাম্প মানে জানো? ডাম্প মানে হচ্ছে নোংরা যেখানে ফেলা হয় সেটা। আমি একদম নোংরা ফেলার জায়গাতে গিয়ে পড়েছি, তার মানে কি আমি কি খুশি খুশি সেখানে যাব? ডেফিনেটলি যাব না। যখন আমার মন খারাপ, প্রচন্ড কষ্ট, তখনই আমি যাব। ডাউন ইন দ্য ডাম্পস মানে হচ্ছে স্যাড অর ডিপ্রেস, মানে কি? অবসাদ বা বিষণ্ণ। মেরা তো ইতনা লাইফ খারাপ হয়ে গেয়া, তাও আবার প্যারিসে বসে বলছে। দেখেছো কুইন সিনেমাটা? দারুণ সিনেমা। আচ্ছা, ডাউন টু আর্থ মানে কি? ডাউন টু আর্থ মানে হচ্ছে মাটির মানুষ, যে মাটিতে পা রেখে চলে। যেমন আমাদের কি বলে জানো? রতন টাটা প্রচন্ড। আচ্ছা, আমাদেরকে কি ডাউন টু আর্থ কেউ বলবে? ভেবে বলো। আমরা কিন্তু কেউ ডাউন টু আর্থ নয়। কেন? আমাদের কাছে টাকাই নেই ডাউন টু আর্থ হওয়ার জন্য, তাই না? পকেটে যদি আমার 5 টাকা থাকে, তাহলে আমার ডাউন টু আর্থ হওয়াতে কোনো বড় ব্যাপার নয়। পকেটে যদি 5 লাখ টাকা থাকে, তারপরে যদি আমি তোমাকে মানুষের মতো ট্রিট করি, দেন আই উইল বি ডাউন টু আর্থ। মানে কি? মাটির মানুষ বা
যার কোনো রকম হচ্ছে বনিতা নেই বা যার কোনো রকম অহংকার নেই, বা মাটির মানুষ যে মাটিতে পা রেখে রেখে চলে, হাওয়াতে ভাসে না। বোঝা গেছে? লেখা হয়েছে? তারপরে দেখো ড্রেকোনিয়ান ল মানে হচ্ছে, বাংলায় একটা প্রবাদ রয়েছে, লঘু পাপে গুরুদণ্ড। শুনেছো? হ্যাঁ, শোনোনি? লঘু পাপে গুরুদণ্ড মানে অল্প কোনো তুমি পাপ করেছো তার জন্য তোমার একটা বিশাল বড় শাস্তি দিলা। ধরো এই মুহূর্তে তুমি ক্লাসের মধ্যে কথা বললে একটু আগে, এর জন্য আমি তোমাকে বললাম তোমার মৃত্যুদণ্ড হবে। তোমার পাপটা তো খুবই অল্প, তাই না? তুমি ভুল করেছো, ক্লাসে কথা বলা উচিত নয়, কিন্তু তোমাকে এই পাপের জন্য আমি তোমাকে এত বড় শাস্তি দিলাম যেটা কোনো মানে হয় না। এটাকে বলে লঘু পাপে গুরুদণ্ড। সেটারই ইংরেজিতে বলে হচ্ছে ড্রেকোনিয়ান ল, মানে হচ্ছে কঠোর শাস্তি। ঠিক আছে? ড্রেকো হচ্ছে গ্রিসের প্রথম ল মেকার, যে প্রচন্ড কঠিন ল বানিয়েছিল, যে ছোট ছোট পাপের জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিত। সেখান থেকে এসেছে ড্রেকোনিয়ান ল। আর বাংলাতে বলি হচ্ছে লঘু পাপে গুরুদণ্ড। লঘু মানে ছোট আর গুরু মানে হচ্ছে বড়। বোঝা গেছে? এই ছবিটা এক্সট্রিমলি মানে হচ্ছে প্রচন্ড, সিভিয়ার মানে গুরুতর, আর ল মানে হচ্ছে নিয়ম। আচ্ছা এই ছবিটা একটু ডিসকাস করি। এটা কিসের ছবি বলো তো? এটা হচ্ছে আফগানিস্তানের ছবি। তালিবানরা কি করছে এখন? মহিলাদের উপর কিরকম নির্যাতন করছে, প্রচন্ড। না সে কথা বলতে পারবে, না সে তার স্কিন এক্সপোজ। ধরো এই যে ধরো আমি যে জামাটা পরে আছি, এটা যদি আমি তালিবানে পরে, আমি কি আফগানিস্তানে পরে ঘুরতে পারবো? ডেফিনেটলি পারবো না। এবার ও একটা মেয়ে হয়ে জন্মেছে বলে তাকে এমন সমস্ত শাস্তি দিচ্ছে যেগুলো সে ডিজার্ভ করে না, বা সেখানকার ল গুলো প্রচন্ড কঠিন। তুমি কোনো ছেলেকে ছাড়া বেরোতে পারবে না, তুমি ঘরের দরজা খুলতে পারবে না যাতে কেউ তোমাকে দেখে না ফেলে। তাহলে কি এগুলো প্রচন্ড কঠিন নিয়ম, এগুলোকে বলে ড্রেকোনিয়ান ল। বোঝা গেছে? তারপরে দেখো ড্র্যাগ ওয়ান্স ফিট, এর মানে কি? এই যে আমায় দেখো, এটাকে বলে ড্র্যাগ করা। এই যে দেখো, এই যে দেখো। আচ্ছা এইভাবে আমরা কখন হাঁটি? যখন আমার যাওয়ার ইচ্ছে মোটেও নেই। ড্র্যাগ ওয়ান্স ফিট মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কিছু করা। এখানে দেখো রিলাক্ট্যান্ট লেখা আছে, টু বি রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্ট মানে কি বলতো? অনিচ্ছুক। আগে লিখে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। ড্র্যাগ ওয়ান্স ফিট মানে হচ্ছে, ড্র্যাগ মানে হচ্ছে কোনো কিছুকে টানা। আমি কখন পা টেনে টেনে হাঁটবো? যখন আমার যেতে ইচ্ছে করবে না। যেমন আমি ছোটবেলা কি করতাম, টিউশন যাওয়ার আগে এত আস্তে হাঁটতাম, মানে যত আস্তে কেউ হাঁটে না। কেন? যদি আমি 10 মিনিটও লেটে পৌঁছাতে হবে, আমাকে 10 মিনিট কম পড়াশোনা করতে হবে। মানে আমি অনিচ্ছুক, আমি যেতে চাই না। তোমরা আবার এসব করবা না, হ্যাঁ? আমি রোজ এটাই করতাম। আমি বেরোতে 5টা থেকে পড়া থাকতো, আমি 5টাতেই বেরোতাম, যে 5:15 পৌঁছতাম। 6:30 ছুটি হয়ে যেত। 6:30 ছুটি মানে 6:30 ছুটি, 15 মিনিট গল্প হবে, মানে আমাকে 1 ঘন্টা পড়াশোনা করতে হবে। যেন আমি এইভাবে আস্তে আস্তে, মানে একই রাস্তাতে আমি 5 বার গোল গোল ঘুরতাম, যাতে আমি যতটা দেরিতে পৌঁছানো যায়। ড্র্যাগ ওয়ান্স ফিট মানে হচ্ছে রিলাক্ট্যান্ট টু ডু, মানে কোনো কিছু আমি করতে চাই না। বা কি লেখা আছে? ডু সামথিং ডেলিবারেটলি অ্যাট স্লো পেস, মানে কি আমি কোনো কিছু ইচ্ছে করে আস্তে আস্তে করছি। ডেলিবারেটলি মানে কি বলতো? ইচ্ছেকৃত। এই ওয়ার্ডটার মানে লেখো। এই ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছেকৃত, আর রিলাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছা। দুটোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডেলিবারেটলি মানে হচ্ছে ইচ্ছেকৃত, আর রিলাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছা। গট ইট? কোনটা গো? ডেলিবারেটলি মানে ইন্টেনশনালি, মানে হচ্ছে ইচ্ছেকৃত। একটু টাইম নিয়ে পড়াচ্ছি, কেন? এগুলো যাতে বাড়িতে না পড়তে হয়। তারপরে দেখো ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল, মানে কি বলতো? কাউকে গাছে তুলে মই সরিয়ে নেওয়া। আচ্ছা তোমাকে আমি গাছে তুললাম, দিয়ে মইটা সরিয়ে নিলাম, তোমার খুব ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। তুমি কি হয়ে যাবে? ইদার তুমি রেগে যাবে বা প্রচন্ড ইরিটেট হবে। মানে কি? ইদার ইউ উইল বি ম্যাড অর ইরিটেটেড, মানে কি রেগে যাওয়া বা বিরক্ত হওয়া। ছবিটা দেখে কেউ কিছু বুঝতে পারছো না? এটা বেশিক্ষণ স্টে করবো না, তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। আমি কিচ্ছু বলবো না, চুপ থাকো। যে বুঝতে পেরেছো চুপচাপ থেকে যাও। ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল মানে হচ্ছে গাছে তুলে মই সরিয়ে নেওয়া, মানে কাউকে প্রচন্ড রাগিয়ে দেওয়া বা বিরক্ত করা। ও বুঝতে পারোনি? কেউ বুঝতে পারোনি কিছু? চুপ থাকো। হ্যাঁ না, আর না, বেশিক্ষণ না। আচ্ছা ইগল আই মানে কি?
তীক্ষ্ণ দৃষ্টি। ইগলের চোখ কেমন হয়? প্রচন্ড শার্প হয়। ইগল আই মানে তো তীক্ষ্ণ দৃষ্টি। লিখছো? তোমাকেই বলছি, লিখছো? লেখো। ইগল, হ্যাঁ এটা কে? এটা আমি। এর মানে হচ্ছে, আরে এটা ইগল। ইগল, ইগলের দৃষ্টি হচ্ছে প্রচন্ড তীক্ষ্ণ হয়, খুবই শার্প হয়। সে অনেকটা উঁচু থেকে, এই শোনো, গল্প নয়, শুনে নাও শুনে নাও। ইগল অনেকটা উঁচু থেকেও নিজের যে মানে শিকার হয় তাকে খুব সহজে দেখতে পায়। ইগল আই মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি বা কিন আইসাইট। বাপ রে বাপ, তোমরা এমন কথাবার্তা বলছো, ওটা কে? আমি, আর কে? আচ্ছা, ইজিয়ার সেড দ্যান ডান মানে হচ্ছে বলা যত সহজ, করা ততই কঠিন। সহজ নয়। বি মোর ইজিলি টকড অ্যাবাউট দ্যান পুট ইনটু প্র্যাকটিস। মুখে বলা যত সহজ, করা ততটাই কঠিন। ইজিয়ার সেড দ্যান ডান, যেমন দেখে মনে হচ্ছে ম্যাম তো কত সহজে পড়াচ্ছে, তাই না? কিন্তু পড়ানো ততটাই সোজা। ইটস নট ইজি। হয়েছে? তারপর চলো ফাটাফাট। ইট লাইক আ হর্স মানে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া করা। আচ্ছা, হর্স যেহেতু, কেন হর্স প্রচুর খায় বলো তো? কেন, ওকে তো প্রচুর লেবার করতে হয়। যে প্রচুর খাটাখাটনি করে, শারীরিক কষ্ট করে, তাকে তো প্রচুর খেতে হয়, তাই না? তাই তো? তাই ইট লাইক আ হর্স মানে যেহেতু হর্সের কাজ কি, তাকে তো প্রচুর বোঝাই করে নিয়ে যেতে হয়, মানুষকে টানতে হয়। তাই তোমাকে যদি খাটনি করতে হয় প্রচুর খেতে হবে। ইট লাইক আ হর্স মানে প্রচুর খাওয়া দাওয়া করা। এটাকে না আরো একটা জিনিস কি বলে জানো তো? এটা একটা সেন্টেন্সে বলছি, আই ক্যান ইট আ হর্স। এর মানেও হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া করা। মানে আমার এত খিদে পেয়েছে, এর মানে হচ্ছে এক্সট্রিমলি হাংরি বা স্টারভিং। স্টারভিং মানে জানো? হ্যাঁ, ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত। আই এম স্টারভিং, আমি সারাদিন কিচ্ছুটি খাইনি। তখন বলবো কি, আই ক্যান ইট আ হর্স। বোঝা গেছে? তার মানে আমি একটা গোটা ঘোড়াকে খেয়ে ফেলতে পারি। হয়েছে? এন্ড ইন ফিয়েস্কো। ফিয়েস্কো মানে জানো? আচ্ছা, কমপ্লিট ফেলিয়ারকে বাংলায় কি বলবো বলো তো? হ্যাঁ, এই কমপ্লিট ফেলিয়ারকে বাংলায় কি বলবো? কমপ্লিট মানে কি, আর ফেলিয়ার মানে কি? ব্যর্থতা। ভেরি গুড। কমপ্লিট ফেলিয়ার মানে হচ্ছে সম্পূর্ণ ব্যর্থতা। এই ফিয়েস্কো মানে কি? ফিয়েস্কো মানে হচ্ছে সম্পূর্ণভাবে ব্যর্থ। এবার বলো, দেখে লিখে নাও, লিখে নাও। ফিয়েস্কো মানে হচ্ছে সম্পূর্ণভাবে ব্যর্থ। কমপ্লিট ফেলিয়ার, লিখেছো? কমপ্লিট ফেলিয়ার বাংলায়, ইংরেজিতে লিখে দেবো, COMPLETE। আচ্ছা, কেউ ধামাল সিনেমা দেখেছো? সবাই দেখেছো ধামাল সিনেমা। সেখানে তারা 10 কোটি টাকার জন্য কি কি না করে, আলটিমেটলি কি হয়? টাকাটা চ্যারিটিতে দিয়ে দিতে হয়। তাই মানে কি হলো? পুরো খাটনি সব কোথায় গেল? জলে গেল, কমপ্লিটলি ফেলিয়ার হলো। এই জন্য এই ছবিটা লাগিয়েছে। বোঝা গেছে? তোমাদের নিজের সাথে গল্প কেন গো? আমি তো এত গল্প করছি, এত গল্প করে পড়ানো সম্ভব? সম্ভব কি? আমি তো নিজেই তো ফান মজা করে কথা বলছি, তো তোমরা কেন নিজেরা কথা বলছো? তাহলে আমি পরের দিন থেকে কিন্তু আমি কিন্তু বলে দেবো, বাবু এটুকু এখান থেকে এতটা পড়ে আসবা, নিজেরা পড়ে নিবা। আমি কিন্তু কোনো এফর্ট দেব না। সবার জন্য সেম কথা। এইভাবে কিন্তু ভাই কেউ পড়াবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ডের মানে কেউ বলে দেয়? আমি বলছি, আমি তো কোচিং এ পড়েছি, আমাদেরকে কেউ পড়িয়ে দেয়নি। একটা শব্দের মানে কেউ কোনোদিনও বলে দেয়নি। যাও। তারপরে দেখো, এনাফ রোপ। এনাফ রোপ মানে কি বলতো? ফ্রিডম অফ অ্যাকশন অর স্পিচ মানে কি? নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে। আগে এটা লিখে নাও, তারপর মানে বোঝাচ্ছি। রোপ মানে হচ্ছে, রোপ মানে কি বলতো? দড়ি, দড়ি। এনাফ রোপ মানে হচ্ছে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারা। আগে লিখে নাও, তারপর এটা একটা দারুণ মানে আছে, এক্সাক্ট মানেটা যেমন জানবে। হয়েছে লেখা? আচ্ছা, কখনো মা বাবা এরকম বলেছে, যখন ধরো মাকে বলেছো মা বেড়াতে যাব, তখন মা বলেনি কখনো যে যা না, কে বারণ করেছে তোকে? বলেনি কখনো। এর মানে কি? তুই যা খুশি তাই করতে পারিস, তুই শুধু কর, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। ওটাকে ইংরেজিতে বলে এনাফ রোপ। এটা ধামালের সিন না? হ্যাঁ, ওদের গলায় দড়ি দিয়ে দিয়েছে, এবার তুমি যা খুশি তাই করো।
তাই মানে কি ও জাস্ট একটা স্টেপ নেবে, ভুল করবে, চারটাই মরবে, তাই না? এনাফ রোপ কখন বলা হয় বলো তো? যখন তুমি কোনো ভুল, তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, কারণ ও সবাই জানে যে তুমি যেই স্বাধীনতা পাবা সেই তুমি ভুল করবা, আর সেই মুহূর্তে তোমার গলাটা চিপে ধরা হবে। বোঝা গেছে? এক্স্যাক্টলি মা যেটা বলতো, কর না, কিচ্ছু বলবো না তোকে, তোর যা ভালো লাগে তাই কর। এর মানে হচ্ছে তুই শুধু একবার কর, তারপর আমি তোকে দেখে নেব। আর এটাই লাস্ট, এভরি ডগ হ্যাজ হিজ ডে, হার কুত্তে কা দিন আতা হ্যায়। এক্স্যাক্টলি তাই মানে বলছে এভরিওয়ান হ্যাজ গুড লাক আর সাকসেস এট আ পয়েন্ট অফ টাইম, মানে সবার জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন সে সাকসেসফুল হয়। বা এটা বাংলাতেও একটা প্রবাদ রয়েছে যে একটা খারাপ ঘড়িও দিনে দুবার ঠিক সময় দেখায়। তো তোমার সময় যতই খারাপ চলুক, অ্যাট সার্টেন মোমেন্ট তোমার লাইফে কিছু না কিছু ভালো হবে। আমাদের সাথে এখনো হয়নি, কিন্তু হবে। হার কুত্তে কা দিন আতা হ্যায়, মেরা ভি আয়েগা। এর মানে হচ্ছে প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন সে সাকসেসফুল হয়, মানে সে উন্নতি করে বা সাফল্য পায়। গট ইট? আগের দিন কি করছিলাম গো? ভয়েস চেঞ্জ করছিলাম, তাই না? চলো আগের দিন একটা জিনিস বোঝাবো বলেছিলাম, আজকে আগে ওটা বোঝাবো, তারপর ভয়েস চেঞ্জ করব। হ্যাঁ নতুন, হ্যাঁ এটা নতুন, এটা বুঝে নাও, এটা একটু বুঝে যাও। কেন ওটা না করলে? আচ্ছা কোথায় লেখা আছে একটু দেখো তো, যে কি বলে জানো, কাইন্ড ওয়ার্ডটা কোথায় দেখতে পেয়েছি, কাইন্ড অফ সেন্টেন্সেস। আচ্ছা এতদিন আমরা বেসিক টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, তাই তো? আচ্ছা যারা নতুন এলো তাদেরকে একটু বলে নি, আমাদের এখন অব্দি টেন্স কমপ্লিট হয়েছে, আর ভয়েস চেঞ্জ আমরা জাস্ট শুরু করেছি, টেন্সের ভয়েস চেঞ্জ গুলো হয়েছে। গ্রুপে সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমাদের অ্যাপে সমস্ত ভিডিওস দেওয়া আছে, বাড়িতে দেখে নেবে, ঠিক আছে? এতদিন অব্দি বেসিক জিনিস হয়েছে, এখন কঠিন কঠিন জিনিস হবে। টেন্স আমরা জানি তোমরা সবাই পারো, কিন্তু একটু তাও ভিডিওগুলো দেখবে, কারণ ওখানে এক্সামের পার্সপেক্টিভ থেকে অনেক পয়েন্টস বলা আছে যেখান থেকে কোয়েশ্চেন হয়। গট ইট? এবার আজকে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কাইন্ড অফ সেন্টেন্সেস, মানে সেন্টেন্স কত রকমের হয়। কেন এটা পড়বো? কারণ এর উপর বেস করে আমরা ভয়েস চেঞ্জ করব। আমরা শুধুমাত্র এখনো অবধি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা করেছি, এখনো আমাদের ইন্টারোগেটিভ বাকি, বাকি চারটে বাকি, ঠিক আছে? এবার একটু শুনে নাও এটা, এটা কেন ইম্পর্টেন্ট। পরীক্ষাতে একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন ধরনের সেন্টেন্স, তোমাকে সেটা ডিটেক্ট করতে হবে। এখন কোয়েশ্চেন আসে, লাস্ট টাইম ক্লার্কশিপে একটা কোয়েশ্চেন এসেছিল, একটা না অনেকগুলো এরকম প্রশ্ন এসেছে, একটা সেন্টেন্স দেওয়া ছিল, দিয়ে বলেছিল কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স নাকি সিম্পল সেন্টেন্স। এটা কাইন্ড অফ সেন্টেন্সের মধ্যেই আসে। তার আগে আমরা অ্যাসার্টিভটা পড়বো। এবার শোনো, সেন্টেন্স 4 রকমের হয়, কিচ্ছু দেখতে হবে না আর কিচ্ছু লিখতে হবে না, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, শুধু শোনো। সেন্টেন্স 5 রকমের হয়। ছোটবেলা 4 পড়েছি তো, 4 বলে বলে অভ্যেস হয়ে গেছে। সেন্টেন্স 5 রকমের হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আর অপটেটিভ। এবার একটা একটা করে পড়বো কোনটা কি। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বাংলায় কি বলে জানা আছে? বাংলায় বলে বিবৃতিমূলক বাক্য। বাংলার দরকার নাই, পরীক্ষা আসবে না, মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? আর সিম্পল অর জেনারেল স্টেটমেন্ট, মানে নর্মাল যে কোনো কথাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। কিরকম? আমি যদি বলি আজকে আমি পড়তে যাব না, এটা কোনো ইমোশন শো করছে? কোনো প্রশ্ন করছি? কিচ্ছু করছি না, একটা নর্মাল কথা বললাম যে আমি আজকে পড়তে যাব না, বা আজকে আমি বাড়ি গিয়ে চিকেন খাবো, ঠিক? এগুলো সাধারণ কথা। যখনই কোনো আমরা সাধারণ কথা বলি সেটাকে আমরা কি বলি ইংরেজিতে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং কি দিয়ে শেষ হয় সব সময়? ফুল স্টপ দিয়ে শেষ হয়, ঠিক আছে? এইটুকুনি বেসিক জিনিস, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা না বাচক বাক্য। অ্যাসার্টিভের মধ্যেই দুটো আসে, যে একটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য বা না বাচক বাক্য। কোথাও যদি বলা হয় যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে খুঁজে বের করতে, এই অ্যাফার্মেটিভ এগুলো জানা ইম্পর্টেন্ট। কেন? সবাইকে তো মেন্স কখনো না কখনো জীবনে দিতেই হবে চাকরি পাওয়ার পথে, সেখানে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং কোথাও পজিটিভ ওয়ার্ডটা দেয় না, কেন? তো সবাই জানে পজিটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক বাক্য। অ্যাফার্মেশন মানে কি? অ্যাফার্মেশন মানে দেখবে এখন তো যুগ বদলাচ্ছে, তো এখন একটা কথা খুব ফেমাস, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, এই টার্মটা শুনেছো কখনো?
তার মানে সবসময় হ্যাঁ বাচক বাক্য বলা উচিত, তাহলেই মনে করা হয় যে জীবনে তুমি নাকি অনেক কিছু পাবা। ওই যে ল অফ ম্যানিফেস্টেশন, এগুলো শোনোনি কখনো, যে কিভাবে কোনো কিছু ম্যানিফেস্ট করতে হয়, তার জন্য কি করতে হয়, অ্যাফার্মেশন বলতে হয়, এরকম বহু কথা রয়েছে। তো সেই অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক কথা, মানে পজিটিভ কথা, ঠিক আছে। আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বাচক বাক্য। গট ইট? এক্সাম্পল দেখো, দ্য সান শাইন্স ইন দ্য স্কাই, এর মানে কি? কি? সূর্য কাকে আলো দেয়? এর মানে কি? সান, দ্য সান শাইন্স ইন দ্য স্কাই মানে কি? হ্যাঁ, সূর্য আকাশে উজ্জ্বল ভাবে জ্বলছে, এটাই তো। আমার বাংলাতে যাওয়া না, হ্যাঁ প্লিজ, ঠিক আছে। এটা কি কোনো স্পেশাল কোনো কথা? এটা নর্মাল স্টেটমেন্ট। আচ্ছা, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। হি ডিড নট সি মি, তার মানে কি? সে আমায় দেখতে পায়নি, এটাও একটা নর্মাল কথা। এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? ইংলিশ ইজ নট, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তার মানে কি? ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এটা একটা নর্মাল কথা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাফার্মেটিভ, ঠিক। তারপরে কি আছে? আই উইল নট গো উইথ ইউ, মানে আমি তোমার সাথে যাব না। এই প্রত্যেকটাই কি? প্রত্যেকটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখন অব্দি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসেস শিখে ফেলেছি, আজকে শিখবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেট করা মানে কি গো? জেরা করা, তদন্ত করা, প্রশ্ন করা। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? কোয়েশ্চেন করা। গট ইট? দেখো কি লেখা আছে, an interrogative sentence asks a question about a person or thing। বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার কেন করি? কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে প্রশ্ন করার জন্য। এবং চেনার উপায় কি? সব সময় শেষে কি থাকে? কোয়েশ্চেন মার্ক থাকে, ঠিক আছে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালোভাবে বুঝবা। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে কি WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনকে ইয়েস নো কোয়েশ্চেন কেন বলে বলো তো? কারণ যখনই তুমি কোনো ইয়েস নো কোয়েশ্চেন করবে, তখন তার উত্তর হ্যাঁ বা না এর বাইরে কখনো উত্তর আসবে না। দেখো ইয়েস নো কোয়েশ্চেন আমরা কি দিয়ে করি? সবসময় হেল্পিং ভার্ব ইউজ করে করি। হেল্পিং ভার্ব কি কি হয়? আমি আর বলবো না, বহুবার বলে ফেলেছি, ঠিক। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি ইয়েস নো কোয়েশ্চেন। এবার এখানে কি দেওয়া আছে দেখো, এবার দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতেই আসবে। কি আছে দেখো, ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, এর মানে কি? তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট রেডি করেছো? উত্তর কি হবে? হ্যাঁ বা না, এর বাইরে কিছু উত্তর হতে পারে? পারে না। তারপরে দেখো, আর ইউ কামিং হোম টুডে, এর মানে কি? তুমি কি বাড়ি আসবে? উত্তর কি হবে? হ্যাঁ বা না, যাবো বা যাবো না, ঠিক। এবার এটা তো ইম্পর্টেন্ট নয় ম্যাডাম, ইম্পর্টেন্ট কি? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে কি করে হয়? খুবই সহজ। আমি একটা সেন্টেন্স লিখলাম, আই অ্যাম গোয়িং হোম, এর মানে কি? আমি বাড়ি যাচ্ছি। এবার এটাকে ইন্টারোগেটিভ কি করে বানাবো বলো তো? কিচ্ছু নয়, শুধু যে হেল্পিং ভার্বটা আছে তাকে তুলে সাবজেক্টটাকে রেখে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে। আর কোনো কিছু করতে হয় না। কিভাবে ইন্টারোগেটিভ বানায় বোঝা গেছে? তাহলে এটা কি হবে? অ্যাম আই গোয়িং হোম। কি করব? হেল্পিং ভার্বটাকে তুলবো, তুলে সাবজেক্টের সামনে রেখে দেবো। দেবো রে বাবা, দেবো একটু। কে বললো এই কথাটা? হ্যাঁ, কোন গুণধর ব্যক্তি বললো? কে বল? ও তুমি বললা? দেবো তো, এটা আবার কোনো বলার কথা হলো? ডেফিনেটলি দেবো, দেবো দেবো, অবশ্যই দেবো। আচ্ছা, এবার এটা বলো তো কিভাবে কোশ্চেন বানাবো? হি প্লেজ হকি, অনেকদিন ক্রিকেট ফুটবল খেলেছি, আর খেলবো না। এবার দেখো, এবার দাঁড়াও, আমাকে একটু বলতে দাও। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এবার নেই, তাহলে আমি কি করব? আমি পাকা ছেলে মেয়ে, আমরা নিজস্ব হেল্পিং ভার্ব নিয়ে আসবো। কি কি আনতে পারি? ডু, ডাজ বা ডিড। এটা সিম্পল প্রেজেন্ট। বলতে দে ভাই, বলতে দে একটু, এত ছেলে মেয়ে আছে সবাই জানে, এটা বলতে দাও। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক। প্রেজেন্ট টেন্সে আমরা কি ইউজ করি? ডু বা ডাজ, ঠিক। আর পাস্ট থাকলে কি ইউজ করি? ডিড ইউজ করি। এবার এখানে থার্ড পারসন আছে, ঠিক। থার্ড পারসন থাকলে আমরা কি ইউজ করি? ডাজ ইউজ করি। আর যদি থার্ড পারসন না থাকে তাহলে সব জায়গায় কি ইউজ করি?
ডু ইউজ করি, তাহলে এটাকে চেঞ্জ করে কি করব, ডাজ। ঠিক, বি ভার্বটাকে সামনে, বি ভার্ব বলছি, হেল্পিং ভার্বকে সামনে নিয়ে গেলাম, তারপর সাবজেক্ট লিখলাম, তারপর কি হবে, প্লে হবে না প্লেস হবে গো? প্লে কেন হবে? কারণ এই যে দেখছো এই ডু নিজের সাথে যে ইএসটা এনেছে সেটাই প্লেজ এর এসটা, তাই এস এখানে কখনো বসবে না। ডাজ হি প্লে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে বকিনি মধুমিতা, হ্যাঁ আমি কিন্তু তোমাকে বকিনি, আমি জাস্ট অন দ্য ফ্লো না, ফ্লোতে বেরিয়ে যায়, আমি তোমাকে বকিনি, আই ওয়াজ নট ট্রাইং টু বি মিন। বোঝা গেছে? যদি এটা থাকে, এটা মধুমিতা বলো, হি কিল্ড আ বার্ড, এটা কি হবে, ডিড হি কিল আ বার্ড। দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে আমি নিজস্ব হেল্পিং ভার্ব নিয়ে আসবো, এবং এটা পাস্টে রয়েছে তাই না, তাহলে আমি এখানে কি করব, এই কিল থেকে কিল বানাবো তাই না, কেন, তার আগে কি বসালাম, ডিড। এবার বলো তো আমি কিল থেকে কিল কেন বানালাম, কারণ সেন্টেন্সে দুটো পাস্ট টেন্স একসাথে থাকতে পারে না, বা কোনো কিছু দুটো পাস্টে থাকতে পারে না। অলরেডি যেহেতু ডিড বসে পড়েছে, আর কখনো কোথাও কোনো পাস্ট ফর্ম বসবে না, এখান থেকে প্রচুর এরর আসে। বোঝা গেছে? আচ্ছা এটা বলো তো, আই হ্যাভেন্ট ডান দ্য HW, মানে কি আমি হোমওয়ার্ক করিনি, এটা কে বলবা, দাঁড়াও এদিক থেকে, I haven't done the homework। শুধুমাত্র এখানে যদি হেল্পিং ভার্ব থাকে টুলের সামনে নিয়ে ফেলে দাও। কি হেল্পিং ভার্ব কোনগুলো, এই যে হ্যাভটা হেল্পিং ভার্ব না, তাহলে কি হবে, হ্যাভটা সামনে যাবে, দিয়ে হ্যাভটাকে সরিয়ে দিলাম, হ্যাভ আই নট ডান দ্য হোমওয়ার্ক, এটাও লেখা যায়, আবার নটটাকেও সামনে নেওয়া যায়, খুব একটা সমস্যা নয়। বোঝা গেছে? তাহলে ইয়েস নো কোশ্চেন কি করে বানাতে হয় বুঝতে পারলা, এগুলো জানা ইম্পর্টেন্ট, নাহলে যখন আমি ইন্টারোগেটিভে কোশ্চেন করাবো কিনা তখন মনে হবে এই সব কি বুজুং বাজুং বলে, আমি তো কিছু পারছি না। আর এরপরে কি আসে, WH কোশ্চেন আসে, এই কোশ্চেনের উত্তর তুমি কখনো হ্যাঁ বা নাতে দিতে পারবে না। আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ ইয়োর নেম, পল্লবী ভট্টাচার্য, ও উত্তর হ্যাঁ বা নাতে দিতে পারতো, নিজের নামই বলতে হবে, যখনই WH কোশ্চেন করা হবে তার একটা এক্সাক্ট উত্তর হবে, কখনো হ্যাঁ বা নাতে উত্তর হবে না। এবং তার জন্য কি কি ইউজ করা হয়, কোন একটা WH ওয়ার্ড ইউজ করা হবে, কি কি হয়, হু, which, whom, when, what, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক, এবার আরেকটা জিনিস দেখো, ইয়েস নো কোশ্চেন বানানোর একটা স্ট্রাকচার হয়, সামনে কি বসে, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এখন এইভাবেই বানালা কোশ্চেন, WH কোশ্চেনে কিচ্ছু আলাদা হয় না, এক্স্যাক্টলি সেম জিনিস থাকে, তাই আছে না, শুধু সামনে একটা কি বসবে, শুধু সামনে একটা WH ওয়ার্ড বসালাম, বাকি যা আছে এক্স্যাক্টলি তাই না। এবার দেখো, হাউ ইজ ইউর বিজনেস গোয়িং, উত্তর কিরকম হবে, আই এম ডুইং ওয়েল, আমি ভালো বিজনেস করছি, কখনো হ্যাঁ বা না উত্তর দিতে পারবা। স্ট্রাকচার দেখো, একটা WH ওয়ার্ড আসছে, তারপর একটা বি ভার্ব এলো, তারপর সাবজেক্ট এলো, তারপর মেন ভার্ব। ঠিক, আমি যদি বলি I will meet you tomorrow, ঠিক আছে, মানে কি আমি তোমার সাথে কালকে দেখা করব, রাইট, হ্যাঁ, এটাকে কোশ্চেন কি করে বানাবা, আচ্ছা আমি তোমার সাথে কাল দেখা করব, তাহলে সময় বলছি, সময় বোঝানোর জন্য কোন WH ওয়ার্ড ইউজ করা হয়, when ইউজ করা হয়, তাহলে কি হবে, when বসালাম, গুড। এবার কি আসবে, এবার হেল্পিং ভার্ব আসবে, হেল্পিং ভার্ব এখানে কি আছে, তাহলে কি হলো, তারপর কি বসবে, যা আছে তাই, আই মিট ইউ টুমরো, দিয়ে লাস্টে কোশ্চেন মার্ক। বোঝা গেছে কিভাবে কোশ্চেন বানাতে হয়। দেখো, হু হ্যাজ দ্য কিস, তার মানে কি কার কাছে কি আছে, এক্সেট্রা এক্সেট্রা, বাড়িতে দেখে নেবে। বুঝতে পেরেছো ইয়েস নো কোশ্চেন কি করে বানাতে হয়, WH কোশ্চেন কি করে বানাতে হয়। এরপরে কি আসবে, ইম্পারেটিভ সেন্টেন্স, এটার মানে লিখে নাও, কেন এটা লিখালাম, এই ওয়ার্ডটা MTS এ কোনো একবার এসেছিল যে ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ মানে হচ্ছে বাধ্যতামূলক, ইংরেজি থেকে কি বলে জানো, এই বাধ্যতামূলক ইংরেজিতে কি বলে গো, ম্যান্ডেটরি, তাই বলে না।
ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা এর সাথে যেহেতু জেনে নেওয়া ভালো। ইম্পারেটিভ মানে হচ্ছে বাধ্যতামূলক, দ্যাট ইউ হ্যাভ টু ডু, মানে তোমাকে যেটা করতেই হবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি আসে? অর্ডার আসে, তারপরে কি আসে? রিকোয়েস্ট আসে, তারপর কি আসে? অ্যাডভাইস আসে, আর কি আসে? কমান্ড, আর ফরবিড করা। ফরবিড মানে কি? নিষেধ করা। অর্ডার মানে আদেশ, রিকোয়েস্ট মানে অনুরোধ, তারপর কি বললাম? অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এবং ফরবিড মানে কি? নিষেধ করা। ঠিক আছে, আমি আগেও বলেছি এই অ্যাডভাইস আর অ্যাডভাইসের মধ্যে ডিফারেন্স কি? এখান থেকে প্রচুর এরর আসে। ডিফারেন্স কি দুটোর মধ্যে? কোনো মানের কোনো ডিফারেন্স নেই। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, মাথায় রাখবা সবসময়। তাহলে হ্যাঁ, কমান্ড মানেও হচ্ছে আদেশ করা। আই কমান্ড ইউ টু ডু দ্য টাস্ক মানে কি? আমি তোকে অর্ডার করছি, শুধু বলার ধরন আলাদা, একই মানে। সাজেশন মানে কি? অ্যাডভাইস দেওয়া, আমি কোনো কিছু তোমার সাজেস্ট করছি। আচ্ছা, তাহলে কোথাও যদি রিকোয়েস্ট, অ্যাডভাইস বা অর্ডার বা ফরবিড এই চারটে থাকে, তাহলে সেগুলো কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো, গো দেয়ার, তোমায় কোথাও যেতে বলছি, শাট দ্য ডোর, গেট আউট, এগুলো কি? এগুলো হচ্ছে অর্ডার। তারপরে দেখো, প্লিজ গিভ মি আ পেন, এটা কি করছি? রিকোয়েস্ট করছি। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এর মানে কি? এক গ্লাস জল দাও, রাইট? শাট দ্য ডোর, এটা কি? অর্ডার। তারপরে কি আছে? রেসপেক্ট ইওর এল্ডার্স, এটা কি? অ্যাডভাইস। কোথাও যদি সেন্টেন্সে দেওয়া থাকে, দিয়ে চারটা অপশন দিল, তাহলে কি হবে? এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ডু নট প্লে উইথ, কি বোকার মতো ফিয়ার লিখেছি, ফায়ার, এটা কি বলতো? এটা ইদার সাজেশন যে তুমি আগুন নিয়ে খেলো না, বা তোমাকে ফরবিড করছি, নিষেধ করছি। আমরা যখন এগুলো ছোটবেলা পড়েছিলাম, একটা এক্সাম্পল খুব ফেমাস ছিল, সেটা কি বলতো? ডু নট রান ইন দ্য সান, পড়েছো না এটা? এর মানে কি? রোদের মধ্যে দৌড়ো না, তাই ছিল না? এটা কি? এটাও একটা ফরবিড করা। বা কাম অ্যাট ওয়ান্স, এক্ষুনি এসো, রাইট? এটা একটা কমান্ড করলাম বা অর্ডার করলাম, একই ব্যাপার। বোঝা গেছে? এরপরে কি আসবে? এক্সক্লেমেটরি আই গেস, না অপটেটিভ এলো? অপটেটিভ মানে কি? যেখানে কিছু উইশ বা প্রেয়ার দেখানো হয়। উইশ মানে কি? কোনো ইচ্ছে প্রকাশ করা হয় বা প্রার্থনা বোঝানো হয়। এবং অপটেটিভ সেন্টেন্সে 90% টাইম কি দিয়ে হয় বলো তো? মে ইউজ করা হয়। ঠিক আছে, যেমন দেখো, মে ইউ লিভ লং মানে কি? আশা করি তুমি যত অনেক বছর বাঁচো, দীর্ঘজীবী হও। হ্যাঁ, মে গড ব্লেস ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। আচ্ছা, অল দ্য বেস্টকে আমরা ইডিয়ামে কি বলি? অল দ্য বেস্ট কে ইংরেজিতে কি বলি ইডিয়ামে? ব্রেক আ লেগ। ভেরি গুড, ব্রেক আ লেগ মানে হচ্ছে অল দ্য বেস্ট টু ইউ। লং লিভ দ্য নেশন বা লং লিভ দ্য কিং মানে কি? আমাদের রাজা দীর্ঘজীবী হোক বা আমাদের নেশন দীর্ঘজীবী হোক। এগুলো প্রত্যেকটা কি? উইশ বা প্রেয়ার। এগুলোকে আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্স। ঠিক। এন্ড লাস্ট, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মার্কে কি? কোনটা গো? এটা না? এটা কি বলি? বিস্ময়বোধক বাক্য। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তাহলে কি বলবো? ও, এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, আর এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। ঠিক। এবার বিস্ময় কখন বোঝানো হয়? যখন কোনো সাডেন ইমোশন শো করা হয়। আমি হঠাৎ প্রচন্ড রেগে গেছি বা হঠাৎ প্রচন্ড আনন্দ পেয়েছি, যখন এবছর আরসিবি জিতে গেল, রাইট? হ্যাঁ, যদি কেউ আরসিবির ফ্যান হও, তখন কি হবে? এক্সট্রিম জয়, হঠাৎ করে প্রচন্ড আনন্দ। বা ধরো আমার কেউ খুব ক্লোজ ওয়ান মারা গেছে, রাইট? তাহলে কি আমি প্রচন্ড দুঃখ পাবো, প্রচন্ড হতাশ হবো। বা ধরো, ভয় লাগে না? না, এগুলো ক্লাসের পরে বলা যায় না। যদি ভয় না পাও, আমি ভয় পাওয়াতে জানি। বিশ্বাস করো, আমি কিন্তু বারবার বলছি, মোটেও ভালো মানুষ নয়। আমরা নতুন তো, তাই বুঝতে পারছো না। কি বলছিলাম? এটা কি হয় বলো তো? বলার ফ্লোটা নষ্ট হয়ে যায়। বলছি না, আমি ভুলে যাই। আর আমি ভুললে তোমাদের লস কেন? কারণ বলার মাঝখানে আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলি, যেগুলো পরীক্ষা আসে তখন বুঝতে পারবে যে কেন ইম্পর্টেন্ট। কি বলছিলাম? হ্যাঁ, বিস্ময়বোধক বাক্য, এটাই বোঝাচ্ছিলাম। যে যখন কোনো, ধরো তুমি যেতে যেতে খুব সুন্দর একটা মেয়ে বা ছেলে দেখে ফেলেছো রাস্তায়, তার মানে তুমি আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর লোক দেখতে হয়।
বা তুমি খুব ভালো একটা পেন্টিং দেখে ফেলেছো, খুব ভালো একটা বাড়ি দেখে ফেলেছো, ঠিক? বা ধরো ধরো তুমি এমন একটা বোকামো করে ফেলেছো যে বোকামোটা কেউ করে না, হ্যাঁ, তখন কি হবো? তখন আমি আশ্চর্য হব। যখনই কোনো সাডেন ইমোশন, হঠাৎ করে কোনো ইমোশন আমরা যখন শো করি, সেগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করি? বিস্ময়সূচক চিহ্ন দিয়ে ডিনোট করি। যেমন কি এখানে কি বলেছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস স্ট্রং অর সাডেন ফিলিং, মানে কোনো স্ট্রং ফিলিংকে বাংলায় কি বলে? প্রবল কোনো, হ্যাঁ, ইগারনেস। কিন্তু ইগারনেস আমি ইংরেজি জানতে চাই না, বাংলা বাংলা। প্রবল ইচ্ছে নয়, প্রবল কোনো ইমোশন, এক্সেসিভ ইমোশন। এই ইমোশন সবাই বোঝো, সবকিছু কি বাংলা বলতে হবে? একটু তো ইংরেজি বোঝোই সবাই, আর না বুঝতে পারলে বাড়িকে গুগল করবো। বা সাডেন কোনো যখন আমরা ফিলিং শো করি, আমি তো বোঝালাম কোন জিনিসটা, সেটাকে আমরা কি বলি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন কি সারপ্রাইজ মানে কি? আশ্চর্য হওয়া। আচ্ছা, সারপ্রাইজকে ইংরেজিতে কি বলে গো? অ্যাস্টনিশড, মানে কি? আশ্চর্য হওয়া, ঠিক আছে? তারপরে কি আছে? পেন মানে কষ্ট। পেনকে ইংরেজিতে কি বলে জানো? অ্যাগনি। এই ওয়ার্ডগুলো কেন বলছি? এগুলো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তোমরা যে বুদ্ধিমান হও তাহলে লিখে নিবা। তোমার এত হাসি কেন পাচ্ছে? আমি কি জোকার? আমি কি ক্লাউন? এখন হেসেই যাচ্ছ। ডিলাইট মানে কি? ডিলাইট মানে হচ্ছে আনন্দ। একে ইংরেজিতে কি বলে বলো তো? সবে তো ইংরেজিতে আছে, পরীক্ষাটাও তো ইংরেজিতেই হবে। এস্ট্যাসি মানে কি? প্রচন্ড জয়, ওই যে পরম আনন্দ। তারপরে কি আছে দেখো, অ্যাঙ্গার মানে কি? রাগ, রাগ। একে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, কি বলে? রেজ বলে। ভেরি গুড, রেজ বলে। RAGE, রেজ মানে কি? রাগ, প্রচন্ড রাগ। ডিসগাস্ট মানে কি? বিরক্তি, অ্যানয়েন্স, ইরিটেশন। কোনটা গো? AGONY, অ্যাগনি। এই অ্যাগনি ওয়ার্ডটা কি তুমি কোথায় পড়েছো বলো তো? এই অ্যাগনি ওয়ার্ডটা তোমাকে বলছি, তুমি প্রাইড এন্ড প্রেজুডিস পড়েছো? ছি 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 ছি। তাহলে এই ইমোশন গুলো যেখানে শো হবে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে বলবো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং কি কি ওয়ার্ড ইউজ করা হয়? আল্লাস, হুররা, ব্রাভো, এগুলো শুনেছো নিশ্চয়। বা হোয়াট বা হাউ দিয়েও কোশ্চেন করা হয়। কোশ্চেন না, সরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স শো করা হয়। যেমন দেখো, হুররে উই ওয়ান আ সিরিজ, বা ওয়ান দ্য সিরিজ মানে কি? আমরা সিরিজ জিতে গেছি, রাইট? আল্লাস, হ্যাঁ, কোনটা গো? হ্যাঁ হ্যাঁ, এই ওয়ার্ডটাই যেহেতু এক্সক্লেমেটরি ওয়ার্ড, তাই জন্য তারপরে সেই ইয়েটা দেওয়া আছে। এরকম কোনো মাথার দিব্যি নাকি শেষেই আসতে হবে, যে কোনো জায়গাতে আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, আল্লাস হি হ্যাজ ফেইলড দ্য কম্পিটিশন, তার মানে কি? সে কম্পিটিশনে হেরে গেছে। রিসেন্টলি ইন্ডিয়া হেরে গেল না? এই যে কি বলে জানো, খুব এটা টেস্ট ম্যাচটা হারলো না, কোন জানো কার সাথে খেলা ছিল? আরে ম্যাচটা তো হেরে গেল ওই ওই হ্যাঁ, ইংল্যান্ডের সাথে। হ্যাঁ, তারপরে কি আছে দেখো, ব্রাভো, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব, তার মানে কি? তুমি খুব ভালো পারফর্ম করেছো। তারপরে কি আছে? এই দেখো, হোয়াট আর ট্যালেন্টেড গার্ল শি ইজ, মানে কি? মেয়েটা কি না ট্যালেন্টেড। যেমন ও তখন তো হেসে যাচ্ছে, আচ্ছা কি না বোকা ম্যাডাম, কি না পাগল ম্যাডাম। এটাকেও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। বোঝা গেছে? হ্যাঁ, এখানে এখানে অন্য কোনো ওয়ার্ড লিখছি। হাউ সুইটলি শি সিংস, কেউ খুব ভালো গান গেয়েছে, তুমি প্রচন্ড আশ্চর্য হয়েছে, তখন সেটাকেও আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। বোঝা গেছে? আজকের জন্য এতটাই। কেন তুমি এত হাসছো? হ্যাঁ, এত হাসছো কেন?